প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের এর আগের ক্লাসে একটি অনুপাত বিশ্লেষণের অঙ্ক দেখিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতা আজকে এই চ্যাপ্টারের দ্বিতীয় কোয়েশ্চেনটি দেখাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। প্রশ্নটি হচ্ছে এরকম যে মিস্টার ফাহিম অ্যান্ড ব্রাদার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখের সম্পদ, দায় ও অন্যান্য তথ্য নিম্নরূপ। কী কী তথ্য আছে দেখে নাও। যেমন মজুত পণ্য আছে 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব আছে 2,40,000 টাকা, ব্যাংক জমা আছে 60,000 টাকা, প্রাপ্য নোট আছে 30,000 টাকা, দালান কোঠা আছে 1,50,000 টাকা, মূলধন আছে 1,50,000 টাকা, প্রদেয় হিসাব আছে 2,40,000 টাকা, প্রদেয় নোট 15,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 60,000 টাকা, মোট বিক্রয় 4,50,000 টাকা। নেট মুনাফা মোট বিক্রয়ের 20%। ক নং কোয়েশ্চেনে জানতে চেয়েছে চলতি অনুপাত নির্ণয় করো মন্তব্য ব্যতীত। খ নং কোয়েশ্চেনে জানতে চেয়েছে মজুদ আবর্তন ও তড়িৎ অনুপাত নির্ণয় করো মন্তব্য ব্যতীত। গ নং কোয়েশ্চেনে জানতে চেয়েছে নেট মুনাফা অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, তবে প্রত্যেকটিতেই মন্তব্য ব্যতীত। অর্থাৎ এক্ষেত্রে কত ইস্টু কত অনুপাত হয় এবং আদর্শ অনুপাত কত হওয়া উচিত সেগুলো আমাদের না লিখলেও হবে। তো এখন চলো এটির সমাধান কিভাবে করবে। আমরা যদি আসি এখান থেকে যে চলতি অনুপাত নির্ণয় করো, তাহলে এই অংশটির মধ্যে দেখতে পাচ্ছি চলতি অনুপাত। তো চলতি অনুপাতের তোমরা এর আগে সূত্র জানো যে চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। তাহলে এখন এর জন্য আমাদেরকে চলতি সম্পদের অংশটুকু আগেই বের করে নিতে হবে। তো চলতি সম্পদ বলতে এখানে কি কি আছে আমরা যদি তাকাই, এখানে চলতি সম্পদ আছে মজুত পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক জমা, প্রাপ্য নোট। এই অংশগুলো এখানে লিখব। চলতি সম্পদ ইকুয়াল টু মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্লাস ব্যাংক জমা প্লাস প্রাপ্য নোট। তো মজুত পণ্যের টাকা দেওয়া আছে কোয়েশ্চেনে 6 লক্ষ টাকা, প্রাপ্য হিসাবে টাকা দেওয়া আছে 2,40,000, ব্যাংক জমার টাকা দেওয়া আছে 60,000 এবং প্রাপ্য নোটের টাকা 30,000। তো একসাথে আমরা যদি যোগ করলে পাবো 9,30,000 টাকা। এটা হচ্ছে চলতি সম্পদের ব্যালেন্স। এরপর চলতি দায়ের অংশ বের করব। চলতি দায়ের মধ্যে কি কি আছে, যেমন এই অংশের মধ্যে আমরা পাচ্ছি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, এরপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই তিনটি এন্ট্রি এখানে বসাবো। তাহলে বসালে আমরা পাই চলতি দায় এই অংশে যেমন প্রদেয় হিসাবের ব্যালেন্স আছে 2,40,000 উঠালাম, এরপর হচ্ছে 15,000 প্রদেয় নোটের ব্যালেন্স, এরপর হচ্ছে 60,000 হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের ব্যালেন্স। এই অংশগুলো বসাবে। তো একসাথে যোগ করলে আমরা পাবো 3,15,000 টাকা। তো এটি হচ্ছে চলতি দায়। এখন কনঙে যেহেতু চেয়েছে চলতি অনুপাত নির্ণয় করো, তাহলে এক্ষেত্রে আমরা চলতি অনুপাত ইকুয়াল টু সূত্র বসাবো। সূত্রটি হচ্ছে চলতি সম্পদ বাই চলতি দায়। তাহলে টাকার অ্যামাউন্ট লিখবো 9,30,000 বাই 3,15,000। এখন এই 9,30,000কে 3,15,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 2.95। সিস্টেম অনুযায়ী এর পরের অংশে ইস্টু 1 দিয়ে দিবে। এভাবে তোমরা ক নং কোয়েশ্চেনের অ্যান্সার করবে। এরপর চলে আসি খ নং কীভাবে দেবে। খ নংয়ে জানতে চেয়েছে যে মজুদ আবর্তন অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। তো মজুদ আবর্তন অনুপাতের তোমরা জানো যে সূত্র হচ্ছে বিক্রয় ডিভাইডেড বাই গড় মজুদ। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে যে বিক্রয়ের অ্যামাউন্ট দেওয়া আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয়ের অ্যামাউন্ট দেওয়া আছে এখানে 4,50,000। তো এই টাকাটুকু বসাবো 4,50,000। আর
গড় মজুত পণ্য, এখানে মজুত পণ্য যদি দুইটি থাকে তাহলে যেমন একটি প্রারম্ভিক একটি সমাপনী থাকে, তাহলে এই দুইটির যোগফল বের করে এরপরে 2 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এই অংশের মধ্যে দেখা যাচ্ছে এই অঙ্কের মধ্যে একটি মজুত পণ্য আছে, তাহলে সেক্ষেত্রে এটি হচ্ছে গড় মজুত। এই টাকাটি এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এই 4,50,000-কে 6 লক্ষ দিয়ে যদি ভাগ করি তাহলে পাই 0.75 বার। তো এই অংশটুকু লিখে দেবে। তোমরা জানো যে আবর্তন থাকলে সেই হিসেব করে এখানে বার লিখতে হয়, তাহলে এখানে বার লিখব। এরপর আরেকটি অংশ জানতে চেয়েছে, সেটা হচ্ছে তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এখন তড়িৎ সম্পদ আগেই বের করে নিতে হবে। তড়িৎ সম্পদ ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য। আর যদি অগ্রিম খরচাবলী থাকে তাহলে সেটাও মাইনাস করবে, কিন্তু এই অংশের মধ্যে অগ্রিম খরচাবলী নেই দেখে শুধু আমরা মজুত পণ্য অংশটুকুই বাদ দেব। তো চলতি সম্পদের টাকা এখানে তুললাম 9,30,000, এ থেকে মজুত পণ্যের টাকা আমরা মাইনাস করব। তো মজুত পণ্য এখানে দেখতে পাচ্ছি মজুত পণ্য হচ্ছে 6 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা যদি আমরা এখন এখান থেকে মাইনাস করি তাহলে সেক্ষেত্রে পাবো, ব্যালেন্স পাবো 3,30,000 টাকা। এই 3,30,000 টাকা হচ্ছে তড়িৎ সম্পদ। তো এখন তড়িৎ সম্পদের জায়গায় লিখবো। আর চলতি দায় আমরা আগেই বের করেছি, চলতি দায়ের টাকা হচ্ছে 3,15,000 ছিল। এই 3,15,000 টাকা এখানে পোস্টিং দিয়ে দেবে। তাহলে পাবো আমরা 3,30,000-কে 3,15,000 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হিসেবে পাবো 1.05। আর তোমরা জানো সিস্টেম অনুযায়ী তাহলে এই পরের অংশে *1 দিতে হয়, দিয়ে দেবে। তো এইভাবে তোমরা খ নং কোয়েশ্চেনের অ্যান্সার করবে। এরপর আসি গ নং কোয়েশ্চেনে। গ নং কোয়েশ্চেনে চেয়েছে নেট মুনাফা অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। তো নেট মুনাফা অনুপাতের সূত্র জানো, যে নেট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নেট মুনাফা ডিভাইডেড বাই নেট বিক্রয় ইন্টু হচ্ছে 100। তাহলে এই অংশটির ক্ষেত্রে নেট মুনাফা কোয়েশ্চেনে দেওয়া আছে কিনা দেখব। কোয়েশ্চেনে বলেছে যে নেট মুনাফা মোট বিক্রয়ের 20%। তাহলে নেট মুনাফা যদি মোট বিক্রয়ের 20%, মোট বিক্রয়ের টাকা আছে কত? মোট বিক্রয়ের টাকা এখানে দেখতে পাচ্ছ যে 4,50,000 আছে। এই 20% বের করলে আমরা পাবো 90,000 টাকা। তো এই 90,000 টাকা এখানে পোস্টিং দিয়ে দেব। আর এক্ষেত্রে নেট বিক্রয়ের অ্যামাউন্ট 4,50,000 ছিল, এই টাকাটা লিখবো ইন্টু 100। 90,000 আর 100 যদি আমরা সাথে গুণ করি, এরপর 4,50,000 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 20%। তো এইভাবে তোমরা নেট মুনাফা অনুপাত বের করবে। এরপর আসো গ নং কোয়েশ্চেন আরেকটি অংশ চেয়েছে, সেটা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র জানো, সেটা হচ্ছে কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। তাহলে এখন কার্যকরী মূলধন কত আছে? কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে কার্যকরী মূলধনের সরাসরি অ্যান্সার দেওয়া নেই, তাহলে আমাদের বের করে নিতে হবে। কার্যকরী মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো এখন চলতি সম্পদের অ্যামাউন্ট দেওয়া আছে 9,30,000 আমরা বের করেছিলাম, আর চলতি দায়ের টাকা বের করেছিলাম 3,15,000। যদি আমরা এখন মাইনাস করি তাহলে পাবো 6,50,000 টাকা। এই 6,50,000 টাকা এখানে বসাবো। 6,15,000 টাকা বসালে এখানে পাই। আর চলতি দায়ের অ্যামাউন্ট 3,15,000, যদি আমরা এখন ভাগ করি, ভাগ করলে পাবো 1.95। হ্যাঁ, আর পরের অংশে ইস্টু দিয়ে 1 দিয়ে দেবে। এভাবে তোমরা কার্যকরী মূলধন অনুপাত বের করবে। তো এভাবে গ নং কোয়েশ্চেনের অ্যান্সার দিলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সৃজনশীলটি ভালো করে করবে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট সূত্রগুলো যেগুলো ছিল সেগুলো এর আগে দিয়েছি, সেগুলো থেকে আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অংশগুলো আছে সেগুলো আমি পরবর্তী অংশে দাগ দিয়ে দেব। সেই সূত্রগুলো একসাথে মুখস্থ করে ফেলবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।